চলো, তাহলে আজকে পড়বো আমরা অ্যাডভার্ব। যার যেখানটায় সমস্যা হবে বলবে। অ্যাডভার্বটা আজকে আমরা কিভাবে পড়বো বললাম? না, প্রথমে পড়বো কি বেসিক, ছোটবেলার বিষয়টা একটু ঝালিয়ে নেব, তারপরে আসবো রুলস। স্যার দেখতে পাচ্ছি না তো। আরে, আগে বল। দেখ তো দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে অ্যাডভার্বের কি পড়ছি না, প্রথমে পড়বো বেসিকটা, তার সঙ্গে পড়বো রুলস, আর হচ্ছে ইউজ অফ সাম টিপিক্যাল অ্যাডভার্বস। এটা একটু ছোট্ট করে ব্র্যাকেটের মধ্যে লিখে। ক্লিয়ার? হয়েছে লেখা? মুছবো? না স্যার। লেখ লেখ লেখ, একটু স্পিড কর, আজকে অ্যাডভার্বটা শেষ করতে হবে। কারণ এগুলো ছোট ছোট চ্যাপ্টার, এগুলোতে বেশি সময় খেলে অসুবিধা আছে। সময় খাবো কোথায়? বুঝতে যে কোনো অসুবিধা হবে, যেমন ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন, জয়েনিং, তাই না? আছে। এইগুলোকে একটু তাড়াতাড়ি শিখে নিতে হবে। হয়েছে রে লেখা? মুছবো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আগে জানতে হবে হোয়াট ইজ অ্যাডভার্ব। জানিস নাকি অ্যাডভার্ব কাকে বলে? ভার্বকে যে কোয়ালিফাই করে। শুধু ভার্বকে নয় মা, শুধু ভার্বকে নয়, মাথায় রাখতে হবে। লেখ, যে ওয়ার্ড, যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ফ্রেজ, ক্লজ, এমনকি পুরো বাক্যকে বিশেষিত করে তাকে অ্যাডভার্ব বলে। বোঝা গেছে না বোঝা যায়নি বলবি? হ্যাঁ স্যার। আমরা কি পেলাম? কাকে কাকে কোয়ালিফাই করতে হবে মাথায় রাখবি। নাউন বা প্রোনাউন বাদ দিয়ে, কি বলছি আবার বলছি, নাউন বা প্রোনাউনকে বাদ দিয়ে বাকি, নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন, এই তিনটে পার্টস অফ স্পিচকে বাদ দিয়ে বাকি সমস্ত পার্টস অফ স্পিচকে যে ওয়ার্ড কোয়ালিফাই করে, এমনকি কোনো ফ্রেজ, কোনো ক্লজ বা পুরো সেন্টেন্সকে কোয়ালিফাই করতে পারে বা মডিফাই করতে পারে, মানে বিশেষিত করতে পারে, তাকে আমরা বলবো অ্যাডভার্ব। বুঝতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার আমরা দেখব অ্যাডভার্বকে ক ভাগে ভাগ করা যায়। কেমন? আচ্ছা, এর কেসগুলো একটু দেখিয়ে দেবো, মানে কখন ভার্বকে
কোয়ালিফাই করে, কখন অ্যাডভার্ব কে করে, কখন প্রিপোজিশন করে, কখন কনজাংশন করে, কখন ফ্রেজ হ্যাঁ কে স্যার, করে, দেখিয়ে দিয়েছি। একটু দেখিয়ে দিই, তাই তো? চলো হ্যাঁ স্যার। আমরা প্রথমে লিখবো 1 নম্বর দিয়ে টু মডিফাই আ ভার্ব, মানে যখন ভার্বকে বিশেষিত করে, তাই তো? আমি এক্সাম্পল নেব। ধরো বলা হলো হি ওয়াক্স স্লোলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। সে হাঁটে আস্তে আস্তে। কেমন করে হাঁটে? স্লোলি। তাহলে কি করলে? স্লোলিটা হাঁটাকে কোয়ালিফাই করলো। তাহলে এখানে এই যে অ্যাডভার্ব, এই কাকে কোয়ালিফাই করছে না? এই ওয়াক্স ভার্বকে। বোঝাতে পারলাম না? পারলাম না? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। বাহ, চলো নাম্বার 2, টু মডিফাই অ্যান অ্যাডজেক্টিভ, যখন কোনো অ্যাডজেক্টিভকে বিশেষিত করে। কিরকম? আমি বললাম, ভালো করে বুঝবি, এখানে পার্টস অফ স্পিচও আরেকবার ঝালাই হয়ে যাবে পুরোটা। ইউ আর আ ভেরি গুড বয়। ভালো করে বুঝবে, হ্যাঁ? যারা না বুঝতে পারে আমায় বলবে। দেখো আমি প্রথম শেষ থেকে আসছি। বয়টা কি বাবা? নাউন, তাই না? বয়টা তো নাউন। হ্যাঁ স্যার। কেমন বয় না গুড বয়? তাহলে গুডটা কি অ্যাডজেক্টিভ? বয়াতে পারলাম না? পারলাম না? হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরিটা কি? কেমন ভালো না খুব খুব ভালো? ভালো। তাহলে এ কি করলো? অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করলো। এ কি করলো? নাউনকে কোয়ালিফাই করলো। দেখ কিভাবে এগুলোকে পরপর পরপর বিন্যস্ত করা থাকে। তাহলে এটা পেলাম অ্যাডভার্ব। ঠিক আছে, কেমন ভালো না খুব ভালো। এবার কটা ভালো, কটা খুব ভালো না একটা, এ। তাহলে এ কি করলো? এ আবার দেখো অ্যাডভার্বকেই কোয়ালিফাই করেছে, তাহলে এ অ্যাডভার্ব। মাথায় ঢুকলো না ঢুকলো না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। চলো নাম্বার 3, টু মডিফাই অ্যান অ্যাডভার্ব। টু মডিফাই অ্যান অ্যাডভার্ব মানে যখন কোনো অ্যাডভার্বকে মডিফাই করছে। কিরকম কেস? আমি বললাম দ্য হর্স ক্যান রান ভেরি ফাস্ট। ভালো করে খেয়াল করো। লেখা হয়েছে এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার তোমরা বলো তো, এখানে ফার্স্ট এটা কি পার্টস অফ স্পিচ? বলতে পারবা? কেমন দৌড়ায় না দ্রুত? এই দেখো রানকে কোয়ালিফাই করে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। কেমন দ্রুত না খুব দ্রুত, তাহলে এই ভেরিটা আবার কি করলো? ফার্স্ট কে কোয়ালিফাই করলো। তাহলে এই ভেরিটা কি করছে? অ্যাডভার্ব কে কোয়ালিফাই করছে। এখানে যেমন এটা কি করেছিল? অ্যাডভার্ব কে কোয়ালিফাই করেছিল। ঠিক সেম, একটা অ্যাডভার্ব আছে, তাকে আবার কোয়ালিফাই করছে আর একটা অ্যাডভার্ব। বুঝতে পারলাম? ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। চলো নেক্সট, নাম্বার 4, টু মডিফাই আ প্রিপোজিশন। কিরকম? আই অ্যাপিয়ার্ড দেয়ার জাস্ট আফটার হিজ অ্যারাইভেল। ভালো করে খেয়াল করুন। বলছে তার আসার ঠিক পরেই আমি হাজির হলাম। তাহলে দেখো এখানে যে জাস্ট, জাস্ট আফটার, ঠিক পরেই,
কার পরে? হিজ অ্যারাইভাল, তার আগমনের ঠিক পরেই আমি সেখানে হাজির হয়েছিলাম। তাহলে এখানে জাস্টটা কি করে, যে আফটার প্রিপোজিশন আছে, একে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে। তাহলে এখানে কি করলো, প্রিপোজিশনকে কোয়ালিফাই করে দিল অ্যাডভার্ব। বুঝতে পারলাম না পারলাম না? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। নেক্সট, এবার দেখবো কনজাংশনকে কিভাবে মডিফাই করতে পারি। নাম্বার 5, টু মডিফাই আ কনজাংশন। ধরো বলা হলো, হি ডিড নট কাম টু স্কুল only because he was ill। বলছে সে বিদ্যালয়ে আসেনি শুধুমাত্র শরীর খারাপের জন্য। তাহলে দেখো, হি ডিড নট কাম টু স্কুল, এটা একটা ক্লজ। হি ওয়াজ ইল, এটা একটা ক্লজ। এই দুটো ক্লজকে যুক্ত করছে কি না, বিকজ। তাহলে দুটো ক্লজকে যে যুক্ত করে তাকে আমরা কি বলি, কনজাংশন। কনজাংশন কিভাবে কোয়ালিফাই করছে দেখো, ঠিক তার আগে বসেছে অনলি। ঠিক দেখো, অনলি বিকজ, কেবলমাত্র এটাই কারণ। তাহলে কারণটা হচ্ছে কনজাংশন, তাকে কিভাবে কোয়ালিফাই করে দিল তার আগে বসে। বুঝতে পারলাম না পারলাম না? কেবলমাত্র কারণ হচ্ছে সে ছিল অসুস্থ। তাহলে শুধু কারণ, এবার কারণটা কনজাংশন, ওকে বিশেষিত করার জন্য ওর আগে বসে গেল কেবলমাত্র, মানে ইংলিশে অনলি। তাহলে এখানে যে অনলি অ্যাডভার্বটা, এ কি করলো না, বিকজ এই যে কনজাংশন আছে একে মডিফাই করে দিল। বুঝতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার। প্রত্যেকের ক্লিয়ার? হ্যাঁ স্যার। লেখা হয়েছে, বুঝবো? হ্যাঁ স্যার। এবার দেখো, কি বলেছিলাম, অ্যাডভার্ব কোনো ফ্রেজকে মডিফাই করতে পারে। তাহলে এটা কত নম্বর হবে? বলো বলো, এটা কত নম্বর হবে? 6 নম্বর। 6 হবে, তাই তো? হ্যাঁ স্যার। 6 নম্বর হচ্ছে টু মডিফাই আ ফ্রেজ। কিরকম দেখো, দ্য মেশিন ইজ কমপ্লিটলি আউট অফ অর্ডার। তাহলে এই যে আউট অফ অর্ডার, এটা একটা ফ্রেজ। কিরকম আউট অফ অর্ডার, মানে আউট অফ অর্ডার মানে কি, বিকল, খারাপ হয়ে গেছে। কেমন খারাপ হয়ে গেছে, পুরোপুরি খারাপ হয়ে। তাহলে এই যে কমপ্লিটলি অ্যাডভার্বটা, এ কি করলো, এই টোটাল আউট অফ অর্ডার এই যে ফ্রেজ, এটাকে কোয়ালিফাই করলো। বুঝতে পারলাম না পারলাম না? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। এবার দেখো পুরো সেন্টেন্সকে কিভাবে কোয়ালিফাই করে। টু মডিফাই আ সেন্টেন্স, পুরো বাক্যকে কোয়ালিফাই করে দিচ্ছে। বলা হলো, আনফরচুনেটলি the boy failed again।
কি পেলাম? আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত বালকটি পুনরায় অকৃতকার্য হয়েছে। তাহলে এই যে বাক্যটা, এটা পুরো একটা সেন্টেন্স। দেখো, পুরো সেন্টেন্সের অর্থটাকে একা মডিফাই করে দিচ্ছে, আনফরচুনেটলি। তাহলে বয়টা যে ব্যর্থ হয়েছে সেটাকে মডিফাই করছে কিনা, আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত। তাহলে এই যে অ্যাডভার্ব, এ কি করলো? এই টোটাল সেন্টেন্সটাকে মডিফাই করে দিল। তাহলে বোঝা গেছে না বোঝা যায়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। এই গেল এর কাজটা, মানে কাকে কাকে কোয়ালিফাই করতে পারে, কিভাবে কোয়ালিফাই করতে পারে। বুঝতে পারলাম? স্যার। লেখা হয়েছে, বুঝবো? হ্যাঁ। আজকে আমার ভয়েসটা একটু মোটা লাগছে, তাই না? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার। এটা কি কারণ বল দেখি, একটু গেস কর দেখি। স্যার সর্দি হয়েছে। একদম ঠান্ডা লেগেছে। বাহ, ভেরি গুড। চলো এবার যাবো ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্বস। ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্বস। Actually, according to E.A. Sunshine, অ্যাডভার্বকে মূলত 4 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? নাম্বার 1, সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব। নাম্বার 2, ইন্ডিকেটিং অ্যাডভার্ব। নাম্বার 3, অ্যাডভার্বস ডিনোটিং অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার। নাম্বার 4, emphasizing adverb। এটা হচ্ছে প্রধান 4টে ভাগ। লেখা হলে আমায় বলবে। হয়ে গিয়েছে। হয়েছে স্যার। বাহ, ভেরি গুড। তাহলে আমরা প্রথমে কি পেলাম? সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব। এবার হেডিং করব সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব। এই সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্বকে 9 ভাগে ভাগ করা হয়। এবার আমি যাব। নাম্বার 1, অ্যাডভার্ব অফ ম্যানার। কাকে বলে? না, ক্রিয়াটি কিভাবে সম্পাদিত হয়েছে তাহা যে অ্যাডভার্ব নির্দেশ করে। এক্সাম্পল দেবো, বুঝবো। ধরো বলা হলো,
the man walks slowly, লোকটা ধীরে ধীরে হাঁটে। তাহলে এই স্লোলিটা কি না ক্রিয়াপদ, কি হাঁটা, এটা হচ্ছে ভার্ব। তাহলে কিভাবে হাঁটছে এটাকে কে বুঝিয়ে দিচ্ছে না স্লোলি, এই অ্যাডভার্বটা। তাহলে যখন কিভাবে বোঝায় এটাকে তখন আমরা বলি অ্যাডভার্ব অফ ম্যানার। বোঝাতে পারলাম না পারলাম? হ্যাঁ স্যার। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট, এগুলো কিন্তু মাথায় রাখবে। মেন চারটে পার্ট সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট, নাম্বার 2 ইন্ডিকেটিং অ্যাডভার্ব, নাম্বার 3 অ্যাডভার্ব ডিনোটিং নাম্বার এন্ড অ্যামাউন্ট বা অ্যামাউন্ট এন্ড নাম্বার, আর নাম্বার 4 হচ্ছে এমফাসাইজিং অ্যাডভার্ব। এই মেন চারটে পার্টের প্রথম পার্ট সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট, তার আবার 9টা পার্ট আছে, তার মধ্যে একটা পার্ট হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। বোঝাতে পারলাম? ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট নাম্বার 2 অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম কি এটা জানতে হবে ভালো করে। এখানে যদি জেনে যাও তাহলে বোঝা যাবে, দেখতে হবে। কাজ, কাজটি কখন ঘটে তা বোঝানোর জন্য যে সময়সূচক শব্দ ব্যবহার করা হয় তাহা অ্যাডভার্ব অফ টাইম বলে। যেমন এই ব্যাপারটা ভালো করে বুঝবে, এই জায়গাটা অনেকে গুলিয়ে ফেলে। এটা হতে পারে কোনো মান্থের নাম, এটা হতে পারে কোনো ইয়ার, এটা হতে পারে কোনো ডে, এটা হতে পারে কোনো সময়। ক্লিয়ার? ধরো আমি বললাম উই রিচড দেয়ার অ্যাট নাইট, আমরা রাত্রিবেলায় সেখানে পৌঁছেছিলাম। কি বললাম? আমরা রাত্রিবেলায় সেখানে পৌঁছেছিলাম। তাহলে ঘটনাটা মানে কখন পৌঁছেছিলাম, মানে দেখো কাজটি কখন ঘটে তা বোঝানোর জন্য সময়সূচক শব্দ, এখানে সময়সূচক শব্দ কোনটা? নাইট। নাইট। তাহলে এই যে আমরা নাইটটা পেলাম, এটাকে আমরা কি অ্যাডভার্ব বলবো? অ্যাডভার্ব অফ টাইম। মাথায় ঢুকলো না ঢুকলো? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। প্রত্যেকের ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ভেরি গুড। কিছু নেই, এগুলো কিছু নেই, ভালো করে মাথায় কনসেপ্টে ঢুকিয়ে নে, একদম কিছু নেই। ছোটবেলা থেকে এগুলোকে একটু মানে ভালো করে সময় নিয়ে একটু বুঝিয়ে দেওয়া হয়নি বলে এই সমস্যাগুলো আসে, নাহলে এগুলো এমন কিছু ব্যাপার না। নেক্সট যাব নাম্বার 3, তাই তো? হ্যাঁ। অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস কি না, কোথায় কাজটা ঘটছে অর্থাৎ স্থান, ঠিক আছে, যখন ব্যবহার করা হয় অ্যাডভার্ব হিসাবে তখন সেটাকে বলছি অ্যাডভার্ব অফ প্লেস। আমি লিখবো একটু বুঝিয়ে। কাজটি কোথায় ঘটেছে বা
কোথা থেকে ঘটেছে? বা কোথায় ঘটবে বা ঘটতে পারে, বা কোথায় ঘটবে বা ঘটতে পারে বোঝাতে যে স্থানসূচক যে স্থানসূচক শব্দ ব্যবহার করা হয় তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। ধরো আমি বললাম প্লিজ কাম হিয়ার, দয়া করে এখানে আসো। তাহলে কোথায় আসছে? হিয়ার, এখানে। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। বোঝা গেছে না বোঝা যায়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। ঠিক তো? তোদের ক্লাসশিট কেমন হয়েছে রে? তো ডেসক্রিপটিভের ক্লাস নিতে হবে। মেন্সের ক্লাস করবি তো এক্সট্রা টাইমে? হ্যাঁ কি না উত্তর নেই। সুতপা, টুম্পা, আসওয়ানি, তো দিয়েছিস তো ক্লাসশিট নাকি? আসওয়ানি, টুম্পা, সুতপা? স্যার আমি দিইনি তো, আমার এখন গ্র্যাজুয়েশন শেষ হয়েছিল, আমি ফর্ম ফিল আপ করিনি তো। দূর পাগল, এটা তো মাধ্যমিক পাস। টুম্পার কি কেস? স্যার দিয়েছি। কেমন হয়েছে? কনফিডেন্স নাই? না, খুব একটা কনফিডেন্স নেই আর কি। সে কি রে, কোন শিফটে ছিল? আমার ফার্স্ট। ফার্স্ট শিফটে একটু কোশ্চেনটা গোলমাল হয়েছে, কিন্তু সেকেন্ড শিফট থেকে স্মুথ কোশ্চেন। আবার সব থেকে সহজ কোশ্চেন এসছে ফোর্থ শিফটে। সুতপার কোনটাই ছিল রে? সেকেন্ড। তুই আমার শিফটে দিয়েছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি তো কাঁপিয়ে দিয়ে চলে এসেছি। স্যার আপনি দিয়েছেন? তো দেবো না? আচ্ছা। কেন রে? না, এমনি জিজ্ঞাসা করলাম। চাকরি পেলে তোকে দিয়ে দেবো, যা। সুতপা বলেছে যে সুতপাকে অফারটা দিলাম না। আসলে তো পরীক্ষায় দেয়নি, চাকরি করবি কি করে? সাহেবও পরীক্ষা দেয়। না স্যার। আমি জানি তো দেবে না, আমি আগে থেকেই জানি। আমি দিয়েছি ইংলিশে 30-30, ম্যাথ মোটামুটি খান নাস্তেক 10 হবে, আর জিকে মোটামুটি খান 12-15 হয়ে যাবে। তো বাকি যে 92 করেছি, স্যার ওখানেই তো হয়ে গেল। কি হলো? কোয়ালিফাইড। বেরো। আমি 92টা অ্যান্সার করেছি, বাকিগুলো ভুল। সবাই তো বলছে যে কাটা বই 50 থেকে 60-র মধ্যেই হবে। আমি বলি বাবা দেখ, কাট অফ এইভাবে কখনো বলা যায় না। আলাদা আলাদা শিফটে পরীক্ষা, একটা শিফটে নয়। ওই জন্য ওইভাবে কাট অফ বলা যায় না। এটা যেটা বলছে সব আন্দাজে ঢিল মারছে। হ্যাঁ না মানে 4টে শিফট মিলিয়ে কোশ্চেন হ্যাঁ টোশ্চেন রে, দেখে আর কি সবাই গেস করছে। হ্যাঁ সবাই ওটা তুই আন্দাজে ঢিল মারছে, ওটা কোনো ক্যালকুলেশনের মধ্যে পড়ে না। এটা যদি স্যার একটা শিফটে আমাদের যে পরীক্ষা হতো। শিফট ছিল সেখানে দেখছি ইংলিশে শুধু গ্রামার ইয়ে থেকে ভোকাবুলারি থেকে কোশ্চেন দিয়েছে। টুম্পা তুই ফার্স্ট শিফট ছিলি না? হ্যাঁ। হ্যাঁ, ওখানে সিনোনিম অ্যান্টোনিম ফ্রেজাল ভার্ব ইডিয়ামস ওয়ান ওয়ার্ড এগুলো বেশি এসেছে। হ্যাঁ, কিন্তু সেকেন্ড ফ্রেজাল শিফটে ভার্ব সব থেকে বেশি। একটাও সিনোনিম অ্যান্টোনিম আসে নাকি রে সুদাবা? সুদাবা
হ্যাঁ স্যার, সিনোনিম না অ্যান্টোনিম কি, সিনোনিম ছিল না একটা? দেখ, একটা স্টুডেন্টও থাকেনি। দুটো এক্সট্রা বাইরে থেকে মানে এসছে, সেটা হচ্ছে তোর ফিগার অফ স্পিচ থেকে এসছে। হ্যাঁ হ্যাঁ। দুটোই অ্যান্টিথিসিস হয়। একটা ছিল ইউনাইটেড ইউনাইটেড উই স্ট্যান্ড এন্ড ডিভাইডেড উই ফল, মানে একটা অপরের বিপরীত, তো তাহলে অ্যান্টিথিসিস। আর দ্বিতীয় হ্যাঁ যে ফিগার অফ স্পিচটা দিয়েছিল ওটাও একটা অপরের বিপরীত। এইগুলো সবাই পারবে না, এগুলো মানে 99% স্টুডেন্টই পারবে না এই দুটো কোয়েশ্চেন। এটা গ্র্যাজুয়েশন লেভেলে আছে স্যার ওইগুলো, হ্যাঁ হ্যাঁ, মেটাফোর। ফিগার অফ স্পিচ আছে এটা, মানে তোরা রেটরিক বলিস বা ফিগার অফ স্পিচ। রেটরিক প্রসোডি দুটোই ছিল। প্রস্তুতি ছিল না, মানে আমি ক্লাসিতে বলি, অনার্সে তো আছেই। আমি 7 মিনিটে করেছি 30টা কোয়েশ্চেন। প্রথম 30টা ইংলিশ ছিল, 7 মিনিটে করেছি। আমি আমার এখানে যত টাইম সেভ করবো, ম্যাথে আমি তত সময় পাবো। কিন্তু দুটো ইজি ম্যাথ ভুল করে দিয়েছি জানিস, ওটা আমার বিরাট এ লাগছে। চল, কোথায় ছিলাম? অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, এবার 4 নম্বর, অ্যাডভার্ব অফ রিজন। লেখো, কোনো কাজ বা ঘটনার কারণ বা উদ্দেশ্য বোঝাতে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে অ্যাডভার্ব অফ রিজন বলে। যেমন work hard so that you can succeed. এটাকে আমরা বলছি অ্যাডভার্ব অফ রিজন। বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে? মাথা রাখবি, অ্যাডভার্ব অফ রিজনকে অ্যাডভার্ব অফ পারপাসও বলা হয়। অনেক বইতে আবার অ্যাডভার্ব অফ পারপাস তাই জন্য ঘাবড়ে যাচ্ছে। বোঝা গেছে প্রত্যেকের? হ্যাঁ স্যার। নেক্সট, নাম্বার 5, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। লিখতে হবে। যে অ্যাডভার্ব দ্বারা হ্যাঁ সূচক বা না সূচক অর্থ প্রকাশিত হয় তাকে
adverb of affirmation and negation বলা হয়। কিরকম কেস? He has not gone home. সে বাড়ি যায়নি। এই যে নটটা, এটা হচ্ছে অ্যাফার্মেশন, সরি, অ্যাডভার্ব অফ নেগেশন, মানে না বাচক। এই জন্য এটা হ্যাঁ বাচক নেই, তাহলে কি পাবো? আমি বললাম এখানে নিচে উপরে, হ্যাঁ, ইন্ডিয়া, সরি, এইভাবে নেবো, একটু ঘুরিয়ে দেবো, বুঝতে সুবিধা হবে। সিওরলি ইন্ডিয়া উইল উইন। আবার বলছি, সিওরলি ইন্ডিয়া উইল উইন। তাহলে এটা কি? এটা হচ্ছে হ্যাঁ বাচক, অ্যাফার্মেশন। আর নটটা কি? না নেগেশন। তাহলে যেখানে হ্যাঁ সূচক বা না সূচক অর্থ বোঝাবে সেগুলোকে আমরা বলি অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন হলে হ্যাঁ সূচক, আর না সূচক হলে নেগেশন। বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রত্যেকের লেখা কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ স্যার। বুঝবো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। নেক্সট নাম্বার কত হবে? 6। হ্যাঁ। ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। ইন্ট্রোডাক্টরি মানে কি? প্রাথমিক বা প্রথম দিকে, ঠিক আছে? এটা একটু ভালো করে লিখবো। কোনো বাক্যকে শুরু করার জন্য যখন হিয়ার বা দেয়ারকে বাক্যের প্রথমেই ব্যবহার করা হয়, প্রথমেই ব্যবহার করা হয়, তখন তাদের ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব বলা হয়। কিরকম কেস? আমি বললাম there is a school in our village. আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে। তাহলে এই যে দেয়ারটাকে, বাক্যটাকে শুরু করার জন্য প্রথমে ইউজ করলাম, এটাকে এই জন্য বলা হয় ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব। এটা কিন্তু মাথায় রাখবি, হেয়ার দেয়ারকে আমাদের মনে হয় যে অ্যাডভার্ব অফ প্লেস, কিন্তু এই দেয়ারটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি, কারণ বাক্যকে শুরু করার জন্য ওকে প্রথমে ব্যবহার করা হয়েছে। বোঝাতে পারলাম না পারলাম না? ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক স্যার। তো? লেখা হয়েছে, বুঝবো? হ্যাঁ স্যার। হ্যাঁ। বুঝতে পারছিস তো জিনিসগুলো আজকে? মানে হ্যাঁ আইডিয়া, স্যার।
মানে কনসেপ্ট পুরো ক্লিয়ার হচ্ছে তো? কোনো কনফিউশন নেই তো? না স্যার। ঠিক আছে, নেক্সট নাম্বার 7, সেন্টেন্স অ্যাডভার্ব। সেন্টেন্স অ্যাডভার্ব কি জিনিস? না, কখনো কখনো বাক্যের প্রথমে অ্যাডভার্ব ব্যবহার করে পুরো বাক্যের অর্থকে বিশেষিত করা হয়। তখন সেই অ্যাডভার্বকে সেন্টেন্স অ্যাডভার্ব বলা হয়। কিরকম? বলা হলো really he is an honest man। তাহলে দেখ, বাক্যের প্রথমে রিলি কে ব্যবহার করলাম, করে কি করলাম না, পুরো বাক্যটার যা অর্থ তার উপর একটা এক্সট্রা, পুরো বাক্যটাকে সে মডিফাই করলো। দেখ, রিয়েলি হি ইজ দ্য অনেস্ট ম্যান, সত্যি করে সে একজন সৎ মানুষ। তার মানে সে যে সৎ মানুষ, এটাকে আরো এনহ্যান্স করে দিল কে? বল। রিয়েলি ওয়ার্ডটা। রিয়েলিটা। তাহলে এই যে রিয়েলি অ্যাডভার্বটাকে আমরা ইউজ করলাম পুরো বাক্যটাকে, মানে পুরো বাক্যের অর্থকে মডিফাই করার জন্য, এই জন্য আমরা রিয়েলিকে এখানে বলছি সেন্টেন্স অ্যাডভার্ব। ক্লিয়ার? বোঝা গেছে না যায় নাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, বিসিএস নোটিফিকেশন বেরিয়ে গেছে, দেখেছিস সবাই? হ্যাঁ। ফিল আপ করে দিবি। আসবেনি? হ্যাঁ স্যার, তোর কোন ইয়ার চলছে বাবা? আমার শেষ হয়ে গেছে গ্রাজুয়েশন। বিসিএস ফিল আপ করবি, কেমন? বিসিএস। ডাব্লিউবিসিএস ওকে স্যার। আজকে নোটিফিকেশন বেরিয়েছে। তোরা আমার ফেসবুকে একটা গ্রুপ আছে, ইংলিশ আনলিমিটেড, জয়েন করে যাবি, ওখানে আমি সব তথ্য দিয়ে রাখি। বুঝতে পেরেছিস? হ্যালো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর এবারে তোদেরকে আমি লিংক দিয়ে যাব, কত ইউটিউবে লাইভ ক্লাস করতে পারিস দেখবি। বিসিএস এর উপর সেখানে তোরা আমাকেও পাবি, শঙ্কর স্যারকে পাবি। তোরা কোন কোন স্যারে, তুহিন স্যারকেও পাবি। তোরা কোন কোন স্যারের কাছে কি কি বার পড়িস আমাকে একটু বলতো, আমি দেখবো যে আমার গ্যাপ টাইমটা কোনখানটায় আছে। স্যার, সোমবার আর বৃহস্পতিবার হচ্ছে উৎপল স্যারের কাছে। সোম আর বৃহস্পতি উম, হ্যাঁ, মঙ্গলবার আর শনিবার হচ্ছে শঙ্কর স্যারের কাছে। মঙ্গল আর শনি সংকোচ। আর রবিবার তো আপনার কাছে, মাঝে মাঝে বুধবারও হয়। রবি আর আর বুধবার। হ্যাঁ, আর শুক্রবার হচ্ছে তুহিন স্যার। ঠিক আছে, ঠিক আছে, মানে সব স্যারই দুটো করে ডেট নিয়ে রেখেছে, তাই তো? হ্যাঁ, শুধু তুহিন স্যার একদিন। হুম হুম, ঠিক আছে। আমার কিন্তু বুধবার আর রবিবার এই দুটো ডেট কিন্তু একদম ফিক্স। ওই জায়গায় যেন অন্য কোথাও ঢুকিস না। কি বললাম, বোঝা গেল? ঠিক আছে। বুধবার আর রবিবার। কেন, রবিবারটা তোদের ডেইলি ক্লাস হবে। আগের দিনটা আমার নেটটা পালিয়ে গেছিল বলে কিছু করার নেই, এগুলো কিছু করার নেই, টেকনিক্যালি ব্যাপার, কাট আউট হয়ে গেলে কিছু করার নেই। রবিবার
মানে ইন জেনারেল নর্মাল ক্লাস, রেগুলার ক্লাস, বুধবার প্র্যাকটিস ক্লাস। আমি বিসিএস প্র্যাকটিস এমনি শুরু করে দেবো। আর তোদেরকে এক্সট্রা বিসিএস প্র্যাকটিসের উপর ক্লাস আমি প্রচুর ইউটিউব লাইভ করিয়ে নেবো। বুঝতে পারছিস? স্যার ইউটিউবে আপনার কবে করে ক্লাস হয়? আমি ঠিক তোকে লিঙ্ক দিয়ে দেবো, ক্লাসের একদিন আগে লিঙ্ক দিয়ে দেবো। বুঝতে পারছিস? ওইভাবে কোনো শিডিউল সেট নেই। আচ্ছা, ওইভাবে শিডিউল সেট নেই, কেমন? কারণ অনেক টিচার তো, অনেক সাবজেক্ট, তাহলে শিডিউল সেট কিছু নেই। কিন্তু প্র্যাকটিস ক্লাসগুলো পেয়ে যাবি। আমি তোদেরকে লিঙ্ক দিয়ে দেবো। বুঝতে পেরেছিস? ঠিক আছে, ঠিক এবং আছে। এবং শুধু আমার বলে না, সব সাবজেক্টে দিয়ে। আরে কর না ক্লাস। আমি যেহেতু ওখানে অথরাইজেশন পাচ্ছি বিনা পয়সায় তোদেরকে দেয়ার, আমি দেবো না কেন? টার্গেট তো চাকরি পাওয়া, তাই না? তো যেখান থেকে আমার সোর্স আছে আমি সেখান থেকেই দেবো, পড়াশোনা করবো, তাই না? হ্যাঁ স্যার। এখানে আমার মেন উদ্দেশ্য হচ্ছে আমার প্রিপারেশনটা রেডি করা। যেভাবে খুশি হতে পারে প্রিপারেশন। আমার তো কাজ হচ্ছে পরীক্ষার খাতায় গিয়ে সঠিক অ্যান্সার করে সেটা চাকরি পাওয়া। তো চল, এবার কত নম্বর হবে? 8, তাই তো? হ্যাঁ, হ্যাঁ ইন্টেন্সিফায়ার। আজকে মনে হচ্ছে একভাবে রুল শেষ করতে পারবো না। এই ক্লাসিক মানে ক্লাসিফিকেশনই শেষ করে দেব, প্রচুর আছে। আর বেশি আবার চাপাচাপি করলে আবার তোদের সমস্যা আছে, বুঝতে পারবি না। লেখো যে অ্যাডভার্ব ভার্বের কাজের উপর বিশেষ জোর প্রয়োগ করে তাকে ইন্টেন্সিফায়ার বলে। মানে জোরটা বাড়াবে, এটা মাথায় রাখবে, তাকে বলে ইন্টেন্সিফায়ার। কি বললাম বোঝা গেছে? কে কে আছে এটা একটু লিখে রাখ। এগুলো হয় অ্যাকচুয়ালি, হয় সার্টেনলি, হয় সিওরলি, হয় থরলি, হয় ডেফিনিটলি, হয় রিয়েলি, হয় ইনডিড, হয় অ্যাবসলিউটলি, হয় প্র্যাকটিক্যালি, হয় এটসেট্রা। কিরকম কেস? দ্য বয় ইজ utterly lost in thought। মানে কি? বালকটা পুরোপুরি ভাবে তার ভাবনায় ডুবে গেছে। তাহলে এই যে আটারলি, এ কি করলো? সে যে হারিয়ে গেছে তার ভাবনাতে, এটার উপর বিশেষ জোর প্রয়োগ করলো, সেজন্য এগুলোকে বলা হচ্ছে ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে কি বললাম? বাড়িয়ে দেয়। এর বিপরীতটা হচ্ছে এর পরেরটাই, ডাউন টোনার, মানে কমিয়ে দেয়। বোঝা গেছে না বোঝা যায়নি ইন্টেন্সিফায়ারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রত্যেকের ক্লিয়ার? লেখা হয়েছে, মুছবো? হ্যাঁ স্যার। ভেরি গুড। নাম্বার 9, ডাউন টোনার।
ডাউন টোনার কি? যে অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের গুরুত্ব কমিয়ে দেয় তাকে ডাউন টোনার বলে। কে কে আছে দেখি। নিয়ারলি, বিয়ারলি, সরি এই বিয়ারলি না, ভুলে গেছে বানানটা, বিয়ারি, হার্ডলি, রেদার, স্কেয়ারসলি, এটসেট্রা। ধর বলা হলো আই কুড হার্ডলি রেকগনাইজ হিম, আমি তাকে প্রায় চিনতেই পারিনি। তার মানে কি আমার চেনার, মানে এই যে রেকগনাইজ, চিনতে পারিনি, এই যে না, যে ভাবটা আসছে কার দ্বারা? হার্ডলির দ্বারা। তাহলে এই কি করলো? চিনতে পারার গুরুত্বটা কমিয়ে দিল। এই জন্য এদেরকে বলা হয় ডাউন টোনার। বুঝতে পারলাম? বুঝতে পেরেছিস সবাই? ক্লিয়ার হয়েছে না হ্যাঁ হয়নি? স্যার। প্রত্যেকের ক্লিয়ার তো? এই গেল সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব। লেখা হয়েছে মুছবো। মেন হ্যাঁ যে স্যার। 1 নম্বর পার্ট পেয়েছিলাম সিম্পল অর ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব, সেটার এই 9টা পার্ট শেষ হলো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাহ, মুছলাম। এবার যাব মেন পার্টে 2 নম্বরটা। 2 নম্বর কি পেয়েছিলাম না? ইন্ডিকেটিং অ্যাডভার্ব, তাই তো? হ্যাঁ স্যার। ইন্ডিকেটিং অ্যাডভার্ব। এটা পেয়েছিলাম। এটাকে আবার 3টে পার্টে ভাগ করা। নাম্বার 1, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যে অ্যাডভার্ব বাক্যে প্রশ্নসূচক অর্থ ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়। সরি, এটা ব্যবহার করবি না তো। অর্থসূচক, সরি, প্রশ্নসূচক অর্থ প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। ভালো করে বুঝবি পার্থক্যটা, হ্যাঁ? আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন পেয়েছিলাম, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ পেয়েছিলাম, আবার কি পেলাম? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তাহলে এদিকে চিনবো কিভাবে? আমি প্রোনাউন কিভাবে চিনবি দেখিয়ে দিয়েছি, অ্যাডভার্ব কিভাবে চিনবি দেখিয়ে, সরি, অ্যাডজেক্টিভ কিভাবে চিনবি দেখিয়ে দিয়েছি। এবার দেখবো আমরা অ্যাডভার্ব কিভাবে চিনবি, প্রশ্ন করে। ভালো করে বুঝবি। বলা হলো when do you
গো টু স্কুল, তুমি কখন বিদ্যালয়ে যাবে। তাহলে হোয়েনটা দ্বারা কি করলো বল, সময়টা নির্দেশ করলো না, তুমি কখন স্কুলে যাবে, তাই তো, সময় নির্দেশ করলো। তাহলে সময় নির্দেশ করা মানে কি, এটা একটা অ্যাডভার্ব, সময় যখন নির্দেশ করছে। তারপর হলো হোয়ার, ডিড হি ওয়েন্ট, সে কোথায় গিয়েছে। তাহলে হোয়ারটা কি করলো, প্লেস বোঝালো, স্থান। তাহলে যখন সময়, স্থান, কারণ, পদ্ধতি, সংখ্যা, উচ্চতা, এই দিয়ে প্রশ্ন করা বোঝাবে, মানে যে প্রশ্নটা করবে এইগুলোকে নিয়ে, সেগুলোকে আমরা বলি অ্যাডভার্ব। বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার। ধর দিল হাউ আর ইউ, তুমি কেমন আছো। তাহলে তো থাকাটাকে বোঝাচ্ছে কেমন, তাহলে এটা কি বোঝাচ্ছে, স্টেট বা অবস্থা। সেই জন্য এখানে হাউটা হচ্ছে কিন্তু অ্যাডভার্ব। বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। চিনতে পারবি তো? নেক্সট লেখা হয়েছে, মুছবো? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। এবার যাবো নাম্বার 2, রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব কি? না, যে সকল অ্যাডভার্ব বা যে অ্যাডভার্ব বাক্যে আগে উল্লেখ হয়েছে এমন কোনো নাউনের সঙ্গে সম্পর্ক রক্ষা করে দুটি ক্লজকে যুক্ত করে। ভালো করে বুঝবি, কনসেপ্ট আসল। যে অ্যাডভার্ব বাক্যে আগে উল্লেখ হয়েছে এমন কোনো নাউনের সঙ্গে সম্পর্ক রক্ষা করে দুটো ক্লজকে যুক্ত করে, তাকে রিলেটিভ অ্যাডভার্ব বলে। কিরকম? না, মাথায় রাখতে হবে, দিস ইজ দ্য প্লেস where I was born। তা দেখ, এর আগে নাউন আছে, এই নাউনটার সঙ্গে সম্পর্ক রক্ষা করে আই ওয়াজ বর, এই যে বর, কোথায় জন্মাচ্ছি না, এই যে প্লেসটাকে বোঝাচ্ছে। তাহলে এই হোয়ারটা কি করলো, দুটো ক্লজকে যুক্ত করে দিল নাউনটার সঙ্গে সম্পর্ক যুক্ত করে, এই জন্য এটাকে আমরা বলছি রিলেটিভ অ্যাডভার্ব। ক্লিয়ার হয়েছে না হয়নি? আবার দিলাম, I know the time when he will come, আমি জানি সময়টা কখন সে আসবে। তাহলে এই যে টাইম, এটা নাও, তাহলে হি উইল কাম, তার আশা,
কোনটা বোঝাচ্ছে? সময়টা। কি করলো? এই ওয়েন যুক্ত করলো দুটো ক্লজ, এই জন্য এটাকে বলছি রিলেটিভ অ্যাডভার্ব। বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। প্রত্যেকের? হ্যাঁ স্যার। বাহ, ভেরি গুড। লেখা হয়েছে, বুঝবো। হ্যাঁ স্যার। বাকি সবার? হ্যাঁ স্যার। ভেরি গুড। নাম্বার 3, এক্সক্লামেটরি অ্যাডভার্ব। হাউ শব্দটি যখন বাক্যে বিস্ময় প্রকাশ করতে অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়, তখন তাকে এক্সক্লামেটরি অ্যাডভার্ব বলা হয়। কিরকম? হাউ ক্লেভার দ্য ম্যান ইজ। ভালো করে বুঝবি এখানটা, এটাকে আমরা কেন অ্যাডভার্ব বলছি। দেখ, হাউ ক্লেভার, কত চালাক। ক্লেভারটা কি তাহলে? অ্যাডজেক্টিভ। কিরকম চালাক না কত চালাক, তাহলে অ্যাডজেক্টিভকে যে কোয়ালিফাই করে তাকে কি বলে? অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব রূপে বসছে, কি করছে? মনের ভাব বা বিস্ময় আবেগ প্রকাশ করছে, সেই জন্য এখানে হাউটা হচ্ছে এক্সক্লামেটরি অ্যাডভার্ব। বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ স্যার। প্রত্যেকের ক্লিয়ার তো? আর একটা এক্সাম্পল। আর একটা, বা ভেরি গুড, মাত্র এই অ্যাডজেক্টিভ নিয়ে বুঝবে। ধর বলা হলো হাউ ব্রেভ দ্য বয় ইজ, তাহলে ব্রেভটা কি? অ্যাডজেক্টিভ। কেমন ব্রেভ না কত, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। বসে কি করলো? বিস্ময় প্রকাশ করলো, তাই এটা হচ্ছে এক্সক্লামেটরি অ্যাডভার্ব। বোঝা গেছে না বোঝা যায়নি বাবা? তা বললাম হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ, আবার বললাম হাউ ফুলিশ রাম ইজ, আবার বললাম হাউ ডেঞ্জারাস দ্য অ্যানিমেল ইজ। আবার ধর বললাম হাউ এক্সপেরিয়েন্স দ্য অফিসার ইজ। এই যে একটা করে দেখ, আমরা কি নিচ্ছি? অ্যাডজেক্টিভ নিচ্ছি না হাউ এর পরে? বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে না হয়নি রে? হ্যাঁ না স্যার। হলে বল, চুপচাপ বসে থাকিস না। না হলে বল। বুঝতে পেরেছিস তো সবাই? হ্যাঁ স্যার। নেক্সট বিসিএস ফিলিমসে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে একটা দুটো কোয়েশ্চেন আসবে। এই গেল ইন্ডিকেটিং অ্যাডভার্ব। এবার 3 নম্বর আমরা কি পেয়েছিলাম? অ্যাডভার্ব ডিনোটিং অ্যামাউন্ট অ্যান্ড নাম্বার, এটা পেয়েছিলাম না? এবার একে দুটো ভাগে ভাগ করা হয়। কি? না,
adverb denoting amount or quantity, এটাকে ওই জন্য কোয়ান্টিটেটিভ অ্যাডভার্বও বলা হয়। কি বোঝায়? না, যে অ্যাডভার্ব দ্বারা পরিমাণ, মাত্রা বা তুলনা বোঝায় তাকে এই অ্যাডভার্ব বলে। আর আমি এত বড়টা লিখলাম না। কিরকম কেস? ধর আমি বললাম the mangoes are almost ripe, এই যে অলমোস্ট মানে আমগুলো প্রায় পেকে গেছে, তাহলে কি বোঝালো? এটা মাত্রা বোঝালো। তাহলে যেহেতু মাত্রা বোঝাচ্ছে, তাই আমরা এটাকে কি বলবো? অ্যাডভার্ব অফ অ্যামাউন্ট বা কোয়ান্টিটেটিভ অ্যাডভার্ব। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস না পারিস নি? বুঝতে পেরেছিস সবাই? হ্যাঁ স্যার। ঠিক তো? হ্যাঁ। নেক্সট, নাম্বার 2, adverb denoting number or frequency, কিরকম কেস? যে অ্যাডভার্ব দ্বারা সংখ্যা বা কতবার ঘটেছে বা একবারও ঘটেছে কিনা তাহা বোঝায় তাকে এই অ্যাডভার্ব বলে। কিরকম? he often comes here, তাহলে এই যে সে প্রায়ই আমাদের এখানে আসে, তাহলে কতবার আসে? না প্রায়ই আসে। এই জন্য এটাকে আমরা বলছি অ্যাডভার্ব ডিনোটিং নাম্বার অর ফ্রিকোয়েন্সি। বোঝাতে পারলাম না? পারলাম না? হ্যাঁ স্যার। প্রত্যেকের ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। লেখা হয়েছে, বুঝবো? হ্যাঁ স্যার। ভেরি গুড।
Next, number 4. Emphasizing adverb. আমরা emphasizing adjective-ও পড়েছিলাম। লেখো to, only, even, এই অ্যাডভার্বগুলি পরবর্তী বা পূর্ববর্তী ওয়ার্ডের ওপর জোর বোঝাতে যখন ব্যবহৃত হয় তখন তাদের emphasizing adverb বলে। কিরকম একটা এক্সাম্পল নেব। অনলি হি কেম, কেবলমাত্র সে এসেছে। তাহলে অনলি কি করলো? হি এর উপর জোর প্রকাশ করলো। তাহলে কেবলমাত্র সে এসেছে। তাহলে এখানে এটাকে আমরা বলছি এমফাসাইজিং অ্যাডভার্ব। আবার ধরো বলা হলো হি টু লেফট মি, মানে সেও আমাকে ত্যাগ করে চলে গেল। সেও আমাকে ত্যাগ করে চলে গেল। তাহলে এখানে টুটা কি করলো? বিশেষ জোর প্রয়োগ করলো। কার ওপর? মানে সেও লেফট করলো। তাহলে এগুলোকে আমরা বলছি এমফাসাইজিং অ্যাডভার্ব। হয়েছে লেখা? হ্যাঁ স্যার। মুছবো? হ্যাঁ। এই গেল আমাদের মেন পার্ট। এছাড়াও আরো কয়েক ধরনের অ্যাডভার্ব পাওয়া যায়। নেক্সট আমরা লিখবো সাম আদার অ্যাডভার্বস। নাম্বার 1, প্রিপোজিশনাল অ্যাডভার্ব। মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। নাউন
বা প্রিপোজিশন এর পূর্বে, সরি 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 একটু ভুল লিখলাম, নাউন বা অ্যাডজেক্টিভের পূর্বে, অ্যাডজেক্টিভের পূর্বে প্রিপোজিশন যুক্ত হয়ে যে অ্যাডভার্ব গঠিত হয় তাকে প্রিপোজিশনাল অ্যাডভার্ব বলে। যেমন আমরা যদি দেখি অ্যাওয়ে, এটা প্রিপোজিশনাল অ্যাডভার্ব, এটাকে ভাঙলে কি পাই জানো? অন প্লাস ওয়ে। যেমন অ্যাসলিপ, এটাকে পাই ইন প্লাস স্লিপ। আবার ধরো বলা হলো অ্যাফুট, এটাকে ভাঙলে পাবো অন প্লাস ফুট। আবার ও ক্লক, এটা হচ্ছে অফ প্লাস ক্লক। তারপরে আমরা পাই টুডে, এটা হচ্ছে টু প্লাস ডে। এগুলো সব হচ্ছে কি প্রিপোজিশনাল অ্যাডভার্ব। হয়েছে লেখা? হ্যাঁ স্যার। বুঝবো? হ্যাঁ স্যার। নেক্সট নাম্বার 2, কোয়াসি অ্যাডভার্ব। কোয়াসি অ্যাডভার্ব কি? কতকগুলি অ্যাডজেক্টিভ বিশেষ অর্থে কখনো কখনো অ্যাডভার্ব রূপে ব্যবহৃত হয়, তখন ইহাদের কোয়াসি অ্যাডভার্ব বলা হয়। কোয়াসি মানে হচ্ছে হাফ। কোয়াসি মানে কি বললাম? কোয়াসি সমান সমান হাফ, মানে হাফ অ্যাডজেক্টিভ হাফ অ্যাডভার্ব। আচ্ছা, কে কে আছে একটু লিখে নাও। প্রায়র, পারসুয়েন্ট, প্রিপারেটরি, irrespective,
প্রিলিমিনারি, রিগার্ডলেস, এগুলো। যেমন ধরো আমি বললাম ইউ ক্যান অ্যাক্ট contrary to my advice, আছে মানে কি আমার পরামর্শের বিপরীতেই তোমরা কাজ করতে পারো। তাহলে এখানে এই যে কন্ট্রারি টু, এরা হচ্ছে কোয়াসি অ্যাডভার্ব। অ্যাকচুয়ালি এরা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই এদেরকে বলা হচ্ছে কোয়াসি অ্যাডভার্ব। বোঝা গেছে না যায় নাই? হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে না হয় নাই? ক্লিয়ার তো প্রত্যেকের? হ্যাঁ স্যার। ভেরি গুড। এই গেল তোমাদের টোটাল কি অ্যাডভার্বের ক্লাসিফিকেশন। তাহলে আজকে আর আমি বাড়াচ্ছি না, মাথায় বোঝা। এখানেই শেষ করছি। নেক্সট দিন পড়াবো রুলস রিগার্ডিং অ্যাডভার্ব। লিখে রাখো সবাই। কি বললাম? রুলস রিগার্ডিং অ্যাডভার্ব, এটা পড়া হবে। মনে থাকবে সবাইকার। হ্যাঁ স্যার। গুড নাইট টু অল অফ